পূর্বাঞ্চলের একটি পুরনো গ্রাম তিলডাঙ্গা। ঘন গাছপালা, সরু মেঠো পথ আর ছোট ছোট মাটির ঘরবাড়ি। মাঝখানে এক টুকরো খালের মতো সরু জলের ধারা। তারই উপর দাঁড়িয়ে আছে একটা পুরনো ইটের ব্রিজ। চারধারে আধা পাকা রাস্তা। খালের কুল ঘেঁষে সারি দিয়ে তাল আর বাবলা গাছ। ব্রিজটা এখন থেকে প্রায় 100 বছর আগে তৈরি হয়েছিল, ব্রিটিশ আমলে। কিন্তু গত 20 বছরে গ্রামের লোকেরা এই ব্রিজটাকে ঘিরে নানা অদ্ভুত ঘটনা বলতে শুরু করেছে। জয়ন্ত তিলডাঙ্গা গ্রামেরই ছেলে, পেশায় দিনমজুর। তবে কখনো কখনো মাটি কাটা, বাঁশ বোনা, কাঠের কাজ এসবও সে করে। গ্রামের মানুষ খুব ভালো করে চেনে তাকে। সে সহজ সরল, কিন্তু ভয় পেলে অনেক সময় একটু বেশি সাহস দেখিয়ে ফেলে। তার চারপাশে আরও দুজন, বিহারী আর তাপস। তারা সবাই বেশ ঘনিষ্ঠ বন্ধু। এই বছর গরমটা একটু তাড়াতাড়ি এসেছে। ফাল্গুনের মাঝামাঝি এক বিকেলে তারা বসে আছে নদীর ঘাটে। হঠাৎই অজয় এসে হাঁপাতে হাঁপাতে বলল, ওই জয়ন্ত, শুনেছিস ব্রিজটার নিচে আবার কিছু দেখা গেছে রাতে? জয়ন্ত কপাল কুঁচকে বলল, কে দেখেছে? কাল রাত্রিরে আমি বাজার থেকে ফিরছিলাম, দেখি ব্রিজের নিচে সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়ে আছে। কথা বলেছি, কিন্তু কথার কোনো উত্তর দেয়নি। ব্রিজটা ভালো লাগে না রে ভাই। ছোটবেলায় আমার দাদু বলতো ওইখানে একজন ডুবে মারা গিয়েছিল। তারপর থেকে কিছু একটা আছে ওখানে। তাপস চুপ করেছিল এতক্ষণ। হঠাৎ বলল, এক একজন এক এক রকম কথা বলে রে ভাই। বরং চল, যদি কিছু থাকে আজ রাতেই আমরা দেখতে পাবো। যাবি বলছিস? আসলে এসব কথা শুনতেও বুকে কাঁপুনি ওঠে। তারা সেখানে তিলডাঙ্গার ব্রিজ নিয়ে কথা বলছে। সবাই ঠিক করলো সেদিন রাতে গিয়েই দেখবে সত্যিই কিছু আছে কিনা। কারো মুখে উচ্ছ্বাস, আবার কারো মুখে ভয়ের ছাপ ভেসে উঠেছে। ব্রিজে যে ভয়ঙ্কর কিছু প্রায়ই ঘটে, এটা কারো অজানা নয়। রাত ঠিক 10টা, চাঁদের আলো কম, শুধু বাতাসে পাতার মৃদু শব্দ, আর মাঝে মাঝে কোনো এক পাখির ডাকে চারিদিক কেঁপে উঠছে। হাতে টর্চ, কোমরে বাঁশের লাঠি, 4 জন রাস্তায় হাঁটছে। তারা সেই পুরনো ব্রিজের কাছে যাচ্ছে। তারা রাতের আঁধারে বেরিয়েছে ব্রিজে আসলে কি ঘটে সেটাই দেখতে। হাঁটতে হাঁটতে তারা এক সময় সেই ব্রিজের কাছে পৌঁছে গেল। ইটের ব্রিজের কাছে গিয়ে পৌঁছতে মিনিট 10 সময় লাগলো তাদের। খালের পাশটা একেবারে নির্জন। দিনের বেলায় লোক চলাচল থাকলেও রাত নামলেই একেবারে থমথমে হয়ে যায়। সবাই ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে দেখছে চারিদিক, একেবারে নীরব। তবে রাতের পাখিরা যেন কিছু বলতে চাইছে। জয়ন্ত বলল, নিচে নামবে কেউ? কিছুক্ষণ সবাই চুপ। তারপর তাপস সাহস করে বলল, এই আমি নামি। জয়ন্ত, তুই টর্চটা ধর। তাপস ধীরে ধীরে সেই ব্রিজের নিচে নামল, কিন্তু কিছু দেখা গেল না। সামনের দিকে শুধুই স্যাঁত স্যাঁতে গন্ধ, জলের নিচে মাছের চলাফেরা তার টর্চের হালকা আলোয় দেখা যাচ্ছে। মাঝে মাঝে কাদায় পা ডুবে যাচ্ছে। সরু খাল একেবারে তিলডাঙ্গা নদীর মোহনায় গিয়ে মিশেছে। তাপস সেই টর্চের আলোয় কিছু খুঁজছে, কিন্তু কালো জলের মধ্যে তার কিছুই চোখে ধরা পড়ল না। কিছুক্ষণ পর আচমকা হঠাৎ এক চিৎকার ভেসে এলো। আমার পা যেন কেউ টেনে ধরেছে, আমাকে ধরে বাঁচা, আমি যে নড়তেও পারছি না। সবাই তাপসের চিৎকার শুনে দৌড়ে তার কাছে গেল। তারা কান পেতে যেন শুনতে পেল দূর থেকে কেউ ফিসফিস করছে, যেন গলা ভেসে আসছে জলের দিক থেকে। সবাই টর্চ ফেলে খালের দিকে তাকালো। কিছুক্ষণ স্থির, তারপর হঠাৎ করে জল যেন নড়ে উঠল। সাদা কিছু একটা এক ঝলকেই চোখের সামনে দিয়ে চলে গেল। তাপস আবার চেঁচিয়ে উঠল, ওরে বাবা, ওটা কি? আমাকে ধরে বাঁচা! তাপসের অমন চিৎকারে সবাই দিশাহারা হয়ে তাকে হাত ধরে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু তারা খেয়াল করে দেখল জলের ভেতর থেকে একটা হাত উঠে আসছে, যেন সেই হাত তাদের হাতের মুঠোয় পুড়ে নেবে। জয়ন্ত আরও জোরে টেনে ধরল তাপসকে। কোনো রকমে তাপসকে টেনে তুলল খালের পাড়ে। সেই ব্রিজের ওপরে উঠে হাঁপাতে লাগলো।
ব্রিজের ওপর থেকে নিচে তাকিয়ে দেখলো সেই হাতটা আর নেই, তবে খালের জলে এক টুকরো সাদা কাপড়, যেন কারো লাশ ভাসছে। তারা কেউ আর সেখানে দেরি না করে তড়িঘড়ি করে চলে গেল। তারা বুঝতে পারল আজ কোনো রকমে তাদের জীবন বাঁচল। গ্রামের লোকজন ভুল কিছু বলেন, এই ব্রিজে নিশ্চয়ই কিছু আছে। ভয়ের ছাপ মুখে নিয়ে তারা অন্ধকারে ডুবে গেল, আর পেছনে পড়ে রইল সেই অভিশপ্ত ব্রিজ। ফাল্গুন মাসের একটা মিষ্টি সকাল, বাতাসে কোনো গাম্ভীর্য নেই, কিন্তু হালকা শিশিরের গন্ধ এখনো ঘাসে আলতো করে জমে আছে। সূর্যটা উঠেছে বেশ কিছুক্ষণ, কিন্তু গায়ে ছুলে সে আলো এখনো উষ্ণ হয়নি। গ্রাম জাগছে ধীরে ধীরে, কেউ গরু হাঁকাচ্ছে, কেউ কুয়োতলা থেকে জল তুলছে, আর কেউ কেউ হেঁটে যাচ্ছে বাজারের দিকে। জয়ন্ত আর বিহারী চা নিয়ে বসেছে গ্রামের একমাত্র পুরনো চায়ের দোকানে। দোকানটা সিমেন্টের তৈরি ছোট্ট ঘর, সামনে বাঁশের বেঞ্চ পাতা, একপাশে কয়লার চুল্লি জ্বলছে, আর তার উপরে বড় একটা কেটলি ফুটছে ঘুরঘুর করে। দোকান চালায় লালচাঁদ, 50-এর মতো বয়স, চিরকাল এই দোকানেই চা বানিয়ে যাচ্ছে। লালচাঁদ কেটলির ঢাকনা খুলে চা ঢালতে ঢালতে বলল, রাত্রিরে শুনলাম তোরা ব্রিজের দিকে গিয়েছিলি, তা তোরা সেখানে কিছু পেয়েছিস? সেই ব্রিজে তো আর কম কিছু ঘটেনি এর আগে। তোমাকে কে বললো খুড়ো আমরা সেখানে গেছিলাম? তোদের আগে অজয় এসেছিল দোকানে, সে বলেছে, তবে বেশি কিছু বলল না। আমিও আর কিছু জিজ্ঞেস করিনি। আর কিছু বলো না খুড়ো, একেবারে ভয়ানক ব্যাপার। ব্রিজের নিচে কিছু একটা নড়ছিল চোখের সামনে, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। রাতে ঘুমটাও ভালো হয়নি। বিহারী চুপচাপ বসেছিল। সে যেন তখনও রাতের সেই কালো জলের নিচ থেকে ভেসে ওঠা ওই কালো হাতটার কথা ভুলতে পারছে না। লালচাঁদ ভ্রু কুঁচকে ভয়ের ভঙ্গিতে বলল, ব্রিজের নিচে ওই খালের পানিতে? ওরে বাবা, আগেই তোদের না করেছি ওখানে, কেউ রাতে যাস না। আমরা জানতাম না খুড়ো, আমরা কথাগুলো বিশ্বাস করতে পারিনি বলে গিয়েছিলাম, কিন্তু গিয়ে যা দেখেছি সারা রাতেও আমি ভুলতে পারছি না। তা কি দেখতে পেয়েছিস সেটা তো এখনো শুনতে পেলুম না। জয়ন্ত কিছু বলতে যাবে এমন সময় লাঠি হাতে একজন লোক দোকানে এসে দাঁড়ালো। তার বয়স 60-এর মাঝামাঝি হবে, ধুলি ধূসর পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা। কারো চেনা মনে হলো না। লোকটিকে দেখে লালচাঁদ গলা উঁচিয়ে বলল, এই যে নতুন মুখ মনে হয়, কোথা থেকে আসছেন দাদা? লোকটা হেসে বলল, আমি বসন্ত, পাশের হাটগ্রামে থাকি। আগেও অনেকবার এখানে এসেছি, শুধু তোমরা চিনতে পারোনি। আস্তে আস্তে শুনতে পেলুম তোমরা ওই গ্রামের সরু খালটার ওপরে যে ব্রিজটা আছে সেইটা নিয়ে তোমরা কথা বলছো। সবাই একটু চমকে একটু হকচকিয়ে উঠল। লোকটা খুব ঠান্ডা গলার, কিন্তু চোখে একরকম অদ্ভুত স্থিরতা। উনি বলছেন এসেছেন এর আগে তিলডাঙায়, তবে কেউ ঠাওর করতে পারল না। ব্রিজের নিচে খালের জল থেকে একটা কালো হাত বের হয়ে এসেছিল গত রাতে। পরে দেখি একটা সাদা কাপড় ভাসছে জলে। কি ভয়ঙ্কর ব্যাপার, ভাবলে এখনো গায়ে কেমন কাঁটা দিয়ে উঠছে। বসন্ত সবাইকে উপেক্ষা করেই গা এলিয়ে বসলো চায়ের বেঞ্চিতে। তারপর ধীরে ধীরে বলল, ওখানে একটা ইতিহাস আছে। সেই ব্রিজটা ইটের তৈরি, অনেক পুরনো। আমিও শুনেছি এক সময় নাকি ওখানে খুন খারাপি হয়েছে। 2 ভাই জমির ভাগ নিয়ে ঝগড়া করে এক ভাইকে খালে ফেলে দেয়। ব্রিজের নিচে তার মৃতদেহ পাওয়া যায়। তখন থেকেই নাকি ব্রিজটা শান্ত থাকে না। আপনি কি নিজের চোখে কিছু দেখেছেন কখনো ওই ব্রিজে? জয়ন্তর এমন কথায় লোকটা মাথা নাড়ল। দেখিনি ঠিকই, কিন্তু শুনেছি অনেকবার। এই খাল, এই ব্রিজ, এই জায়গাটা সহজ নয়, বুঝেছো? ওর ছায়া পড়ে জলে, আর যার ছায়ায় ছায়া মেলে সে আর ফেরে না। সবাই একে একে চা খেতে খেতে চুপ করে গেল। লালচাঁদ হঠাৎ কেটলির মুখ বন্ধ করে বলল, তোমরা ছেলেরা আর যেও না ওদিকে,
ব্রিজ যেমনই হোক জায়গাটা ভালো না। শুধু রাতে নয়, দিনে গেলেও সাবধানে যেও। ব্রিজ যদি কারো রক্ত নেয় সে আর ফেরত আসে না, এ কথা শুনে শুনে বড় হয়েছি। আমি ভেবেছিলাম ওটা শুধু গ্রামের মানুষের মুখের কথা, এর পেছনে এমন ঘটনা লুকিয়ে আছে। না, বিশ্বাস করতে পারছি না। আমিও না। আমার তো মনে হচ্ছে ভয়ে কেমন শ্বাস বন্ধ হয়ে আসছে। বসন্ত তখন উঠে দাঁড়িয়ে বলল, তোমরা যদি জানতে চাও এর আসল রহস্য, তাহলে একদিন আমাকে নিয়ে চলো ব্রিজের কাছে। আমি কিছু দেখতে চাই, বুঝতে চাই, কারণ এই খালের নিচে কি আছে সেটা আমারও জানার দরকার। পরের দিন খুব সকালে, রোদ তখনও পুরোপুরি ছড়ায়নি। ব্রিজের দিকে যাচ্ছিল জয়ন্ত। হঠাৎ সামনের দিক থেকে অনেক লোকের শোরগোল শুনে সে ছুটে গেল। ভিড়ের মাঝখান থেকে লাল চাঁদ জয়ন্তকে দেখে বলল, এদিকে আয় জয়ন্ত, তাপস এখানে পড়ে আছে। আস্তে আস্তে গ্রামের আরও লোকজন জড়ো হতে লাগলো সেই ব্রিজের নিচে, সেই খালের ধারে। তাপসের লাশ দেখে জয়ন্তর চোখ স্থির হয়ে গেল। এটা যে তার বন্ধু তাপস, যে গতকালও বেঁচে ছিল। তারপর সেখানে বিহারী আর অজয়ও আসলো। সেই ভিড় ঠেলে সামনের দিকে গিয়ে দাঁড়ালো। ব্রিজের নিচে গিয়ে গা কেঁপে উঠল তাদের। কাদার মধ্যে একটা শরীর এলিয়ে পড়ে আছে, গা ভর্তি কাদা, জামা কাপড় ছেঁড়া, এক হাত অদ্ভুতভাবে বাঁকা হয়ে আছে, যেন জীবিত অবস্থাতেই হাড় ভেঙে ফেলে রাখা হয়েছে। বিহারী ভয়ে ফিসফিস করে বলল, এটা তাপস, কিন্তু আমার যে বিশ্বাস হচ্ছে না রে। মাথার উপর দিয়ে কা করে যাচ্ছে তাদের টানা চাপটিয়ে। তাদের কলরবে বোঝাই যাচ্ছে এখানে কেউ মরে পড়ে আছে। বাতাস যেন থমকে গেছে। তাপসের মৃত্যুতে জয়ন্তর কপালে ভাঁজ, আর বাকিরা সবাই ভয়ে শিউরে আছে। অজয় থরথর করে কাঁপতে কাঁপতে বলল, ও ও তো ওই দিন বলেছিল আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। সত্যি তো, ওই আত্মা তাপসকে দেখে ফেলেছিল। আমি আগেই বলেছি, ব্রিজের নিচে ভালো কিছু নেই, এখানে কেউ এলে ফেরে না। এই কথায় সবাই একদম চুপ। ব্রিজের নিচের খালটা নীরব, জলের ওপর হালকা ধোঁয়াশার স্তর, কারো মুখে কোনো শব্দ নেই। তারপর দুজন সিভিল ড্রেসে, একজন ইউনিফর্মে পুলিশ অফিসার এসে সামনে দাঁড়ালো। তারা তাপসের লাশ দেখেই মুখ গম্ভীর করে ফেলল, যেন তাদের কাছে এটা একটা নিছক দুর্ঘটনা। পুলিশ লাশ তুলল। জনতা ধীরে ধীরে সরে যেতে লাগলো। কেউ কিচ্ছু বলছে না, কিন্তু সবার চোখে ভয়। জয়ন্ত ফিসফিস করে বলল, পুলিশ তদন্ত করলেও কিছু পাবে না জানি, কারণ তাপসকে ওই আত্মাটাই মেরেছে। সেদিন যদি আমরা এখানে না আসতাম তাহলে তাপসকে এভাবে মরতে হতো না রে। আমাদেরই কিছু করতে হবে, নয়তো এই মৃত্যুর মিছিল থামানো যাবে না। আজকে রাতেই আমরা এখানে আবার আসবো। কি বলছিস তুই? দেখছিস না তাপসকে কিভাবে মরতে হলো? আবার বলছিস এখানে আসবি? আমি আসবো না বাবা। আমি অকালে তাপসের মতো প্রাণ হারাতে পারবো না। জয়ন্ত, আমি তোর সাথে আছি। যেভাবেই হোক আমাদের এটা থামাতে হবে, নয়তো কাল আরও একজনের প্রাণ যাবে। জয়ন্ত আর অজয়ের কথা শুনে বিহারী অনেক সাহস পেল মনে। সে বলল, তাহলে আমিও আসবো, তবে তোরা শুধু আমাকে একটু সাহস দিস। তাপস মারা গিয়েছে। সারাদিন পার হয়ে গেছে। গায়ে বাতাস থমথমে। কেউ রাতে বাড়ি থেকে বেরোয়নি। রাস্তা একেবারে ফাঁকা, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কোথাও কোনো জনমানব নেই। বিহারী, জয়ন্ত আর অজয় সকালেই সিদ্ধান্ত নিয়েছে আজ রাতে তারা এই সমস্যার সমাধান করবে। রাত তখন গভীর হয়েছে, চারিদিকে আলো নিভে গেছে। কুয়াশা পড়েনি, কিন্তু হালকা শিশির ছুঁয়ে আছে পাতাগুলোকে। সবার হাতে টর্চ, কেউ কিছু বলছে না। পায়ের আওয়াজও যেন থমকে আছে মাটির নিচে। ব্রিজের কাছে গিয়ে দাঁড়াতেই বিহারী ফিসফিস করে বলে, এই জায়গাটা এমন কেমন অন্যরকম, কেমন যেন ঠান্ডা, অথচ হাওয়া নেই।
তারা কিছুক্ষণ ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকলো। কোনো শব্দ না পেয়ে তারা ব্রিজের নিচে সেই খালের ধারে গেল। তারা সবার টর্চ এক জায়গায় রাখলো, চুপচাপ দাঁড়িয়ে আছে, শুধু এই অপেক্ষায় যদি কিছু দেখা যায়। হঠাৎ জয়ন্তর চোখে পড়ল জলের ওপর কিছু একটা আলোর মতো দেখা যাচ্ছে। ফিসফিস করে বলল, ওটা কি এদিকে এসছে? তোরা চল রে, পালা এখান থেকে, নয়তো আজ আমাদের রক্ষে নেই। সবাই তাকিয়ে দেখে খালের জলের ওপর ভেসে আছে একটা অন্ধকার মূর্তি। সে ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে। বিহারী ভয়ে ভয়ে বলল, ওটা কি এদিকে এসছে? তোরা চল রে, পালা এখান থেকে, নয়তো আজ আমাদের রক্ষে নেই। সেই জল জলে লাল চোখ তাদের দিকে এগোতেই থাকলো। সবার হাত পা কাঁপছে, টর্চের আলো শুধু একদিকে জ্বলছে। সবাই চোখ বন্ধ করে হাত জোড় করেছে। ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ তাদের কানে আসলো, কেউ তোমরা নড়বে না, ভয় পাবে না। সবাই একসাথে পিছন ঘুরে দেখে চিনতে পারে চায়ের দোকানের সেই অপরিচিত লোকটা এখানে এসেছে। তারা সবাই অবাক হয়ে রইল, যেন তারা সেই মূর্তির কথা ভুলেই গেল। এক ধাক্কায় ছেলেগুলোকে সামনে থেকে সরিয়ে দিয়ে সেই মূর্তিটির সামনে দাঁড়ালো বসন্ত। সেই ছায়ামূর্তি সামান্য এগিয়ে আসে বসন্তের কাছে। এবার তার পুরো শরীর দেখা যাচ্ছে, চুল এলোমেলো, মুখ গম্ভীর, চোখে লাল আগুনের মতো দীপ্তি। আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে সব বলেছে। সে আপনাকে মেরে এই খালে ফেলে দিয়ে গিয়েছিল আর সবাইকে বলেছে আত্মহত্যার কথা। আমি তার ছেলে হয়ে প্রায়শ্চিত্ত করতে চাই। সবাই অবাক হয়ে তাকিয়ে থেকে শুধু দেখছে তাদের সামনে কি ঘটছে তা তারা কেউই বুঝতে পারছে না। সে কেঁদে উঠল, আপনি যা চান আমি তাই দেব, কিন্তু বাকি নির্দোষ মানুষদের ছেড়ে দিন। আমি আমার বাবার ছেলে হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনার মুক্তির ব্যবস্থা করব। আমি মৃত্যুর বদলা মৃত্যুই চাই, তাহলেই আমার আত্মা শান্তি পাবে। সেই ছায়াটার যেন চোখের আগুন থমকে গিয়ে অশ্রুসিক্ত হয়েছে। পাশের তিনজন ভয়ে কাঁপছে। সেই মূর্তির ভয়ঙ্কর রূপ যেন আর নেই। একবার তার মাথার উপর হাত রাখল, তারপর ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল এক অদ্ভুত নিঃশব্দে। রাতটা যেন স্বপ্নের মতো মনে হতে লাগলো। কেউ কথা বলেনি। বসন্ত তখনও কাঁদছে। এতক্ষণে জয়ন্ত বলে উঠল, ও চলে গেছে, আপনি উঠুন, যা দরকার ছিল সে পেয়ে গেছে। এতদিনে এই আত্মার শান্তি হয়েছে। সেখান থেকে সবাই চলে যায়। কয়েকদিন পরে বসন্ত বেঁচে ফিরেছিল ঠিকই, কিন্তু সে আর আগের মতো ছিল না। ওর চোখ দুটো যেন শূন্য হয়ে গেছিল। বসন্তর বাড়ির উঠানে সে বসে আছে, মনে মনে বলছে, ও আমাকে ছাড়েনি, ও শুধু সময় দিয়েছে। পুরো গ্রাম বাঁচানোর জন্য ওই আত্মা আমাকেই তার কাছে টেনে নিতে চায়। গ্রামের লোকজন বসন্তর এমন অস্বাভাবিক আচরণ দেখে বলতে শুরু করেছে হয়তো ভয় পেয়ে গিয়েছে। কিন্তু 3 দিন পর ফাল্গুনের এক হালকা বাতাসে সকালে ওর দেহ পাওয়া গেল, ঠিক সেই ব্রিজের নিচে। সেই একই ভঙ্গিতে মুখ থেঁতলানো, শরীরে কাদা, চোখ খোলা। ওই আত্মা যেন ঠিক আগের মৃত্যুর মতোই দেহটাকে রেখে দিয়ে গেছে। জয়ন্ত আর তার বন্ধুরা দেখে বুঝতে পেরেছে সেই ছায়াটি তার প্রতিশোধ নিয়েছে। এবার হয়তো এই ব্রিজ অভিশাপ মুক্ত হয়েছে। বিহারী কাঁপা গলায় বলল, এবার তো বসন্ত খুঁড়েও চলে গেল। এবার নিশ্চয়ই ওই আত্মাটা শান্তি পেয়েছে। ওই আত্মাটা ওই দিন রাতে বলেছিল মৃত্যুর বদলা মৃত্যু। কেউ কিছু বলতে পারল না। বসন্তর লাশ নিয়ে গেল তার বাড়ির লোকজন। পুরো গ্রাম থমকে গিয়েছিল। শুধু একটা কথাই জয়ন্তর মাথায় ঘুরছিল, এটাই শেষ নয়। বহুদিনের আটকে থাকা এক আত্মার শান্তির খোঁজ ছিল এই প্রতিশোধ।